সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য এই গল্পগ্রন্থের একটি অন্যতম শ্রেষ্ঠ গল্প হল শকুন। এই গল্পটি হাসান আজিজুল হকের লেখা। এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1960 সালে। গল্পটিতে অনেক আঞ্চলিক ভাষার প্রয়োগ আছে। বুঝতে পারবে, আশা করি বুঝতে পারবে, কারণ এই আঞ্চলিক ভাষাকে সাধু ভাষা করে দিলে বা চলতি ভাষা করে দিলে গল্পটার মাধুর্য হারিয়ে যাবে। তো যাই হোক, আমরা এই গল্পটা আজকে পাঠ করব। শোনো, অবশ্যই জানাবে যে এই গল্প কেমন লাগলো। অসাধারণ সুন্দর একটি গল্প। মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে তার একটা গল্প এটি। শোনো। কয়েকটি ছেলে বসেছিল সন্ধ্যার পর তেঁতুল গাছের দিকে পিছন ফিরে, খালি গায়ে ময়লা হাফ শার্টকে আসন করে। গোল হয়ে পা ছড়িয়ে গল্প করছিল। একটা আর্তনাদের মতো শব্দে সবাই ফিরে তাকালো। তেঁতুল গাছের শুকনো ডাল নাড়িয়ে পাতা ঝরিয়ে শোঁ শোঁ শব্দে কিছু একটা উড়ে এলো ওদের মাথার ওপর। ফিকে অন্ধকারের মধ্যে গভীর নিকষ একতাল সজীব অন্ধকারের মতো প্রায় ওদের মাথা ছুঁয়ে সামনের ভিটেটায় নামলো সেটা। হইচই করে উঠল ছেলেরা, ছুটে এলো ভিটেটার কাছে। আবছা অন্ধকারে খানিকটা উঁচু মাটি আর অন্ধকার একটা ঝোপ ছাড়ার কিছুই চোখে পড়ল না তাদের। কিন্তু ওদের সর্দার ছেলেটি বুঝতে পারল। হামেশা দেখা যায় এমন পাখিদের মধ্যে শকুনই তীব্র বেগে মাটিতে নেমে তাল সামলানোর জন্য খানিকটা দৌড়ে যায়। তাই তার চোখেই প্রথম পড়ল অন্ধকারের তালটা। দৌড়ুতে দৌড়ুতে খানিকটা এগিয়ে বিব্রত হতভম্বের মতো দাঁড়িয়ে গেল। অপেক্ষাকৃত ছোট ছেলেটি বলল ভয়চকিত স্বরে, "কি রে ওটো?" আর একজন জবাব দিল, "মুটে বুঝতে পারছি না।" পাখি ওটো। পাখিটা কি হবে, ক্যা জানে সন্ধ্যেবেলায় ক্যার মনে কি আছে। সে বুকে থুথু দিল। অনড় হয়ে রয়েছে অন্ধকার দলাটা। লুকিয়ে যাওয়ার একটা ভাব। পারলে কোনো বহু পুরনো বটের কোটরে, কোনো পুরীর গন্ধে, বিকট আবাসে, কোনো নদীর তীরে বেনা ঝোপের নিচে শেয়ালের তৈরি গর্তে লুকিয়ে যাওয়ার মতলব। শালা ক্যার মনে কি আছে, ক্যা কি চায়, ক্যার ভ্যাকে ক্যা আছে, চবারই যায়। দলের মধ্যে গরু চড়ানো রাখাল আছে, স্কুলের ছাত্র আছে, স্কুলের ছাত্র অথচ দরকার হলে গরু চড়ায়, ঘাস কাটে, বীজ বনে, এমন ছেলেও আছে। তুই তো ভীতু, দেখলাম একটা জিনিস শেষ পর্যন্ত দেখি দাঁড়া। না, আমি চলে যাব। তুই যা গা যা, আমরা যাব না। ক্যারে বাড়ি যেছিস, তেঁতুলতলাটা পার হয়ে মজা দেখ গা। স্কুলে পরে সেই ছেলেটি বলল, জিনিসটা দেখতে হবে। প্রায় সবাই দাঁড়িয়ে গেল। তারপর বড় ছেলেটি এগিয়ে এলো, অতি সন্তর্পণে পা টিপে টিপে। সর্দার ছেলেটা জানতো সেটা একটা বুড়ো শকুন। একেবারে কাছে এগিয়ে গেল সে, এত কাছে যে হাত বাড়ালে ধরা যায়। শালা ক্যার মনে কি আছে, কার ভ্যাকে কে আসে যায়। রাখালটা তখনও বিড়বিড় করছে। একটা দমকা বাতাসে অজস্র শুকনো পাতা ঝরে পড়ল। পুকুরে পানিতে প্রথমে মৃদু কম্পন, তারপর ছোট ছোট ঢেউ উঠল। কার হাত থেকে কোথায় ধাতব কিছু পড়ে বিশ্রী অস্বস্তিদায়ক একটা শব্দ হলো। ছেলেটা খুব কাছে গিয়ে দাঁড়ালো, দেখলো সত্যি সেটা একটা শকুন। আলো থাকতে থাকতে বাসায় ফিরতে পারেনি, এখন রাতকানা। বিকট উগ্র একটা দুর্গন্ধ ওর নাকে এলো, ভাগাড়ের আঁশটে গন্ধ। গলিত শবদেহের পচা পাকে সে যেন এইমাত্র স্নান করে এসেছে। শকুন কুকুরে লড়াইয়ের শেষ চিহ্ন এখনও একটা ছিটকে বেরিয়ে আসা মোটা খসখসে নোংরা পালক থেকে টের পাওয়া যায়। মারামারি করেছে শালা, ঠিক সারা দুপুরবেলা, এখনো ধুঁকছে। পল্টু এগিয়ে এলো।
পিছু পিছু জামু, এদাই, আরও অনেকে যারা ছিল। পল্টু বলল, শিকুনি লয়? হ্যাঁ, দেখতে পেয়েছিস না? মোল্লা শিকুনি লয় তো? বোধহয় মোরল শিকুনি। রাখাল জামু বলল, মেদিনা মদা বলতে পারলে বলি হ্যাঁ। সর্দার রফিক বলল, তুই তো গরু, তুই গরুর মতন কথা বলিস। শকুনটা তখনও দাঁড়িয়ে আছে চুপচাপ। বোধহয় সে পছন্দ করছে না এই বিরক্তিকর অবস্থাটা। রফিক হাঁক দিল, আয় খানিকটা মজা করি। আয় লাচাই খানিকটা ওটোকে। হইচই করে উঠল ছেলের দল। বাড়ি যাবার ইচ্ছা অথচ ভয়ে তেঁতুলতলাটা পার হতে পারছে না সেই যে ছেলেটি, সেও চেঁচিয়ে উঠল। রফিক এগিয়ে শকুনটার ডানা ধরে ফেলল। এতক্ষণে চেতে উঠল কুৎসিত পাখিটা। অত সহজে সে ধরা দিতে চায় না। নোংরা বিরাট দুটো পাখা মেলে বিচ্ছিরি নখওয়ালা পা দুটো ক্ষিপ্রতার সঙ্গে চালিয়ে দৌড়তে শুরু করলো সে গাঁয়ের সরু গলিটার মধ্যে দিয়ে। এইভাবেই ওরা ওড়বার প্রস্তুতি নেয়, ভারমুক্ত হবার চেষ্টা করে। বোধহয় সে শেষ পর্যন্ত উঠতে পারত, অন্তত মুক্তি পেত এই অসহনীয় শিশুদের হাত থেকে, তাদের হিংস্র কৌতূহল আর প্রাণান্ত খেলার খপ্পর থেকে। কিন্তু তার চোখে দৃষ্টি নেই, চলার কোনো উদ্দেশ্য নেই। শকুনটার মাথা ঠুকে গেল দেয়ালে। পিছনে পিছনে একদল ক্ষুদে শয়তানের মতো প্রতিহিংসাপরায়ণ ছেলের দল নিষ্ঠুর আনন্দে ধাওয়া করছে। কিন্তু পাখিটা পার হতে পেরেছে অন্ধকার গলিটা, কারণ গলিটা কানা গলি নয়। গলির দুপাশের দেয়ালের ফুটোয় যে সাপগুলো গ্রীষ্মের গরমে গলা বের করে থাকে, যদি তারা এই অবস্থায় থাকতো তাহলে নিশ্চয়ই মাথা আবার গুটিয়ে নিত। কুলতলার পাশ দিয়ে আরও দুটো পরভিটের উপর দিয়ে হাড়গোড় জড়ো হওয়া টুকরো জমিটার নীরস আর্তনাদ উপেক্ষা করে জীবটা অনবরত ডানা মেলে উড়বার চেষ্টা করছে, আরও দ্রুত দৌড়ুচ্ছে, আরও পরিষ্কারভাবে পথ চিনতে চাচ্ছে, পালাতে চাচ্ছে। কিন্তু সে নিস্তেজ, উপায়হীন, আক্রমণ করতে জানে না। দারুণ রোষে ছেলেদের মধ্যে পড়ে তীক্ষ্ণ ঠোঁটে এদের খেলার আয়োজন বন্ধ করে দিতে পারছে না। চিৎকার করে কে আর্তনাদ করে উঠল। তারপরে শুকনো হাড়ের চোখা দিক ফুটে গিয়েছে। আচ্ছা, ও বসে থাকুক, শিকুনিটাকে ধরবুই, চেঁচিয়ে বলে উঠল রফিক। হ্যাঁ তুই বস, আমরা ওটাকে ধরবুই, নাইলে তুই বাড়ি যা। লৌ পড়ছে জি। যাকে লেগেছে সে বলে উঠল, পড়ুক যা, বলে খোঁড়াতে খোঁড়াতে আবার ছুটল। সামনেই একটা এঁদো ডোবা, মোড় ফিরেই মাটি ছাড়ল, উড়ল সে। কিন্তু বড় ইতস্তত, বড় অনিশ্চয় তার পক্ষ সঞ্চালন। হয়তো হাঁপ ধরে গিয়েছে, ক্লান্ত হয়েছে সে, হয়তো দিক নির্ণয় করতে পারেনি। সে পড়ল ডোবাতে, পানি ছিটকে নোংরা মোটা পানির ঢেউ তুলে, যেগুলো আধারে চকচকে চোখে চেয়ে রইল, প্রায় শোনা যায় না, এমনিভাবে আঘাত করল তীরে। একটা কদর্য জীব হিঁচড়ে উঠল ওপারে, পরিবর্তিত, ভিজে, ধুলো মাখা। ছেলেটা দৌড়ে এসেছে এবারে। গ্রামের ঘনবস্তি পাতলা হতে হতে এখানে ছিটিয়ে গিয়েছে, কালো কালো স্তূপের মতো হঠাৎ হঠাৎ গজিয়ে উঠেছে। সহজ বুদ্ধিতে ফাঁক ফোকর দিয়ে জন্তুটা পড়ল মাঠে, খোলা বিস্তৃত মাঠ। ছেলেরা পরস্পর পরস্পরের মুখ দেখতে পাচ্ছে না, তারাও হাঁপিয়ে উঠেছে। শালা কত দূর বিদর, যেখানে যাবি সেখানে যাব, চ। আর লয় মানি কার লয়, তোমার এবার হয়ে যাচ্ছে, ওকে ধরবুই আজ, হ্যাঁ ধরবুই। এবার আল টপকে উঁচু নিচু এবড়ো খেবড়ো জমি পেরিয়ে পগার আর শিশু শস্যের ওপর দিয়ে শেয়াকুলের কাঁটায় জমা জামা ছিঁড়ে ছিঁড়ে মরণ প্রতিজ্ঞায় খেপে উঠল ছেলের দল।
এদাই জিজ্ঞেস করলো রফিকে, কি করবি উটোকে ধরে? কিছু করবো না, শুধু ধরবো। তারপর? হুম। হুম কানে, তারপর কি করবি? এগো ধরে তো, তারপর অন্য কাজ। কেউ আর কথা বলছে না, বলতে পারছে না, ভূতের মতো অন্ধকারে চলন্ত চঞ্চল বিভীষিকার মতো ছুটছে। দক্ষিণ দিকের বাতাস গায়ে লাগছে না। দূরে বাবলা বনের পাশে আমের পাতার ভাঙার মর্মর মশমশ শব্দ কানে আসছে না। কিংবা শেয়াল ডেকে উঠল, কি ঝিঝি সিমেন্টের মেঝেতে পাথর ঘষার মতো একটানা শব্দ করছে। কি প্রতি পদক্ষেপে পায়ের নিচের নাড়া গুঁড়িয়ে যাচ্ছে, অন্ধকার ঘনতর ঘনতর হয়ে। এসব কিছুই না, কিন্তু শেষ পর্যন্ত সবাই ওকে ধরে ফেলল, আঁকড়ে চাপটে দুমড়ে ধরে ফেলল শকুনটাকে। তারা বুক দিয়ে অনুভব করলো হাঁপড়ের মতো ফ্যাস ফেসে শূন্য শব্দ উঠছে শকুনটার ভিতর থেকে, দীর্ঘশ্বাসের মতো ফাঁপা শূন্য, ধরা পড়ার। ছেলেগুলোর নিষ্ঠুর পীড়ন করার উত্তেজিত বক্ষস্পন্দন পাখিটা অনুভব করতে পারলো কি? সেটাই বটে তো, যেটার পিছু পিছু এলম, এটো সেই শিকুনিটাই বটে তো। কেন পেত্তই হচ্ছে না তোর? কি জানি কেমন করে লাগছে, কেমন ভ্যাক ভ্যাক করে বই বেরোচ্ছে দেখছিস? যে বই কি রে বল, দুর্গন্ধ। তাতে বই কমছে কি রে? অর্থাৎ দুর্গন্ধ কমছে কি? ভিজে গিয়ে চিমসে গন্ধ ছাড়ছিল শকুনটি। জমাট গন্ধ তরল হয়ে এসেছে, গলা গলা দম আটকানো গন্ধ। রফিক বলল, লে এখন ধর এটোকে। ঠোঁট্ট ধরতে হবে না, দম বন্ধ হয়ে যাবে। রাখালটা এগিয়ে এলো, শালোকে আমি ধরবো, পিরিত কাকে বলে দেখবি শালো। একদিকে জামু আর একদিকে রফিক ছড়িয়ে মেলে ধরল শকুনটার বিশাল শক্তিহীন পাখা দুটো। কি প্যাল্লায় ডানা রে, 8 হাত হবে। গোটানো ঘন বিনুনির পালক মেলে গেল, বুনোর যেন পাতলা হয়ে এলো। স্তরে স্তরে সাজানো পালক পাশাপাশি চওড়া হয়ে কার্কিত করা গালিচার মতো বিছিয়ে যাওয়ার কথা, কিন্তু শকুনটা ভিজে গিয়েছে, ধুলো লেগে গুটিয়ে গিয়েছে তার পালক। এখন তাই অনেক ফাঁক, পাশাপাশি পালক অনেক ছিটানো ছিটানো। দুই ডানা অসহায়ভাবে ছড়িয়ে দিয়ে আত্মসমর্পণ করলো শকুনটা। এবার দ্বিতীয় দফা দৌড়, দৌড় দৌড়, লেঙ্গুর তুলে দৌড়। শকুনের পা পারে না অত জোরে তাল দিতে, কিন্তু তাতে কী বা এসে যায়, পা না হয় মাটিতে না পড়ছে। ছেলেদের দৌড়ের গতিই টানছে তাকে, হিঁচড়ে নিয়ে যাবে। দাদা মুখটা ঠুকে গেল, কি টেনে নিয়ে যেছিস তাক, মরে গেলে লিখেন দেখ কি গু, ক্যার গরজ কেঁদেছে দেখবার, মরাটকই টানবো। ভয়ানক হুল্লোড় করে ওরা দৌড়চ্ছে, এই টানার পিছু পিছু, চেঁচাতে চেঁচাতে, ভারী মজা পেয়ে, অদ্ভুত রকমের খেলা পেয়ে। কি লাভ? লাভ লাভ তোকে দেখে লোবো, তুই তো শিখুনি, তোর গায়ে গন্ধ, তুই ভাগাড়ে মরা গরু খাস, কুকুরের সাথে ছেঁড়াছেঁড়ি করিস, তোকে লেগে দেখে রাগ লাগে কেন? ছেলেদের কথায় শকুনটাকে দেখে তাদের রাগ লাগে। মনে হয় তাদের খাদ্য যেন শকুনের খাদ্য, তাদের পোশাক যেন ওর গায়ের গন্ধ ভরা নোংরা পালকের মতো। সুদখোর মহাজনের চেহারার কথা মনে পড়ে ওকে দেখলেই। নইলে মহাজনকে লোকে শকুন বলে কেন? কেন মনে হয় শকুনটার বদ হজম হয়েছে? যে ধূসর রংটা দেখলেই মন দমে যায়, তার সঙ্গেই এর রঙের এত মিল থাকবে কেন? প্রায় জীবন্ত ফেলে দেওয়া যে শিশুগুলোকে গর্তে, খানা ডোবায়, তেঁতুল তলায় ছেলেরা দেখে, না বোঝার যন্ত্রণা যখন, মন যখন হু হু করে ওঠে, তখন তাদের কচি মাংস খেতে এত মজা লাগে কিসের? কে বলল ভোক লেগেছে? কিছু খাস নাই? ওই দুপুরবেলায় গোস্ত ভাত খেয়েছি। আমারও ভোক লেগেছে। তো জামার রংটো দেখে রাগ লাগে,
যেমন মোটা তেমনি খসখসে, ঠিক শালা শিকুনিটুর মতন। হামিদের বাপ তো 2-1 দিনের ভিতরে মরবে, আর সারা বৈকালি কি করেছে জানিস? জানি, খালি হাঁপেছে এই শালোর মতন। জামু বলল, সব শালোর হাঁপনের ব্যারাম। ওরে শালো, পালাইতে চাও? শালা শিকুনি, শালা সুদখোর, অঘরবষ্টম। অঘরবষ্টমের চেহারার কথা মনে করে হা 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 করে হেসে উঠল সবাই। মাথামাতি চলে, আল টপকে টপকে উঁচু নিচু জমির উপর দিয়ে, ক্ষত বিক্ষত মনে আর দাগরা দাগরা ঘায়ে। শেয়াকুল আর সাঁইবাবলার বনে, লম্বা শুকনো ঘাসে, পগারে সাপের নিঃশ্বাসের মতো ফাটা মাটির উষ্ণ ভ্যাপসা হাওয়ায়, আখ আর অরহর কাটা জমির কলমের মতো ছুঁচল সরল গুঁড়ির আক্রমণে ও আর্তনাদে। একটা মাটির ঢেলার মতো গড়িয়ে গড়িয়ে শক্তির বেদনাবোধের অতীত অবস্থায় আচ্ছন্ন চেতনাহীন তন্দ্রার মধ্যে শকুনটা শুধুই চলেছে। যখন ছেলেরা বিশ্রাম নিচ্ছে, কথা বলছে নিজেদের মধ্যে, ক্ষতের রস মুচ্ছে প্যান্টে, শকুনটা তখনও দাঁড়িয়ে আছে। পালানোর অসম্ভব চেষ্টা করছে না সে। কত তারা উঠছে দেখ, কিন্তু আলো হচ্ছে না তো। চাঁদ নাই কুজি। বাতাস দিচ্ছে লয় রে, দিচ্ছে তা সালোর গরম বাতাস। আমার কিন্তু জার লাগছে। তোর ভয় লেগেছে? কদ্দূর এলুম রে? উড়ে সর্বনাশ, মাঝ মাঠে এসে পড়েছি। মানুষ মাটির মাঠ রে। ওটা নিশ্চয়ই ক্যানেলের পার। চ, ক্যানেলের পাড়ে যাই, আর একবার গা ধোয়াই গা শালা শিকুনিটুকে। পথটা ঠাহর করা যায় না। চারিদিকের গাঁ ঝাপসা, দিশেহারা মনে হয়। এত বড় আকাশ, এত অন্ধকার। জামু বলে, শুনেছিস রাত দুপুরে কী সব হয়? হে ভাই, পায়ে পড়ি, বলিস না। যেখানে সেখানে তেঁতুল গাছ দেখা যায়। ঘরের খিল খুলে মেয়ে হোক আর মরদ হোক ঘুমের ঘরে ঘরে মাঠে ঘাটে চলে আসে, দেখে খালি শালা তেঁতুল গাছ আর মিশমিশে কালো বিলুই। যেদিকে তাকাও খালি বিলুই আর বিলুই। ক্যার ভ্যাকে ক্যা আছে। শকুনটাকে হঠাৎ কালো বেড়াল মনে হয়। ছেলেদের আর কারো গায়ে হাত দেবার সাহস নেই, নিজের নিজের বুকে হাত দিয়ে অনুভব করে। একটা ব্যাপার তো হতে পারে, ধর সবাই ভূত আর সবাই মানুষের ভ্যাকে এসে। না না, আমি ভূত লই, এদা এদা আমি মানুষ। তাহলে আমাকে ছুঁয়ে দেখ, আমি যদি মানুষ না হয় আমি উড়ে মিলিয়ে যাব। ছো আমাকে, আমি তোকে ছুঁতে পারবো না। সবাই সবাইয়ের থেকে সাবধানে হয়ে ক্যানেলের পাড়ে বসে, একে অপরের দিকে তীব্র চোখে তাকাচ্ছে। তারপর নিজের হাতে চিমটি কাটছে। শকুনটাকে ছেড়ে দিয়েছে ওরা। সে দুটো ডানা ঝেঁপে পা দুমড়ে মাটিতে গোঁজ হয়ে পড়ে আছে। রাত দুপুর ঘুরে গেছে লয়। এখন সাঁঝও লাগতে পারে, আবার দুপুর রাতও হতে পারে। বোধহয় তাই, তাদের হিসেব নেই। এই সময়টুকু ঠিক সময় নয়, এই খেলাটা তাদের সময়ের বাইরে ঘটছে যেন। তবু কে বলল? 3বার শিয়াল ডেকেছে, তাইলে প্রায় শেষ রাত। চ ভাই, পানিতে নামি। পাগলের মতো ছুটে ক্যানেলে নামলো ছেলেরা। একটা বাতাসও সঙ্গে সঙ্গে অগভীর পানির উপর দিয়ে সরসর করে এসে ওদের চোখে মুখে লাগলো। কি একটা যেন সঙ্গে সঙ্গে ফিরে গেল। আর একবার স্নান করলো শকুনটা। শালা কিছু খাবে না? কি খাবে? মরা আছে এখানে যে খাবে? জামু বলল, ভুঁইয়ের লাড়া ছিঁড়ে দিয়াই, ওই খাক শালা। তাই নিয়ে এলোকে। রফিক বলল, গরু তো লয় যে খ্যার খাবে, কিন্তু এখন ওই শালোকে গিলতে হবে। হ্যাঁ, লাও লাও গেলাও। দেখি রে, তো ছড়িটা দে। হ্যাঁ, ঠিক অমনি অমনি করে অট্ট চিড়ে ধর। খ্যাক খ্যাক করে শব্দ করে উঠল শকুনটা। তার ঘাড় মুচড়ে, ঠোঁট ফাঁক করে, অতি সাবধানে ছেলেরা তাকে খড়ের টুকরো খাওয়াচ্ছে। খা শালা, মর শালা। আমি একটা পাখনো নেবো, কলম করব। আমিও নেবো, মুটুক করব। রফিক সব থেকে বড় পালকটা ছিঁড়ে নিল। মাংসের ভেতর থেকে নিঃশব্দে বেরিয়ে এলো পালকটা। শিউরে উঠল শকুনটা। তারপর সবাই ছিঁড়ল।
কদাকার, বড় মুরগির মতো দেখাচ্ছে তাকে। তারা সবাই ফিরছে টলতে টলতে, বসে দাঁড়িয়ে, হোঁচট খেতে খেতে, ছেঁড়া শার্ট দেখতে দেখতে, আগামীকালের কথা ভাবতে ভাবতে। গাঁয়ে ঢুকতেই এপাশে তালগাছ, ওপাশে ন্যাড়া বেলগাছের যে ছোট তোরণটি আছে তারই আবছা ছায়ায় সাদা মতো কি দেখা যাচ্ছে। জামু বলল, ওদিকে যাস না, চ ঘুরে যাই। তোর বাড়ি তো ওদিকে, চ দেখি না ও দুটো কি। বাড়ি কাছে বলেই তো জানি ও শালা শালি কে রে? দরকার কি তো শুনে, বল কেনে? ও হচ্ছে জমিরন্দি আর কাদু শাকের রাঁড় বোন। কি করছে ওখানে? হ্যাঁ, আমরা রাঁটে, চ বাড়ি যাই। পূব দিকে রং ধরবার ঠিক আগেই, যখন গভীর অন্ধকার নেমে আসে, তখন ছেলেরা ছেঁড়া মাদুরে সোঁদা মাটিতে অচৈতন্য হয়ে ঘুমোয়। অসুবিধের মধ্যে, অশান্তির মধ্যে, না খেয়ে খালি পেটে ছেলেগুলো বেঘোরে ঘুমোয়। যখন সূর্য উঠল, রোদ উঠল, গাছপাতা ঝকঝক করে উঠল, তখন এবং তারপর যখন রোদ চড়া হয়, বাতাস গরম হয়, মাঠে ছেড়ে দেওয়া গরুগুলো মাটি শুঁকে শুঁকে শুকনো ঘাস খেয়ে ফেরে, তখনও ছেলেদের ঘুম শেষ হচ্ছে না। ন্যাড়া বেলতলায় একটু দূরে, প্রায় সকলের চোখের সামনেই গতরাতে শকুনটা মরে পড়ে আছে। মরার আগে সে কিছু গলা মাংস বমি করেছে। কত বড় লাগছে তাকে। ঠোঁটের পাশ দিয়ে খড়ের টুকরো বেরিয়ে আছে। ডানা ঝামড়ে চিত হয়ে পা দুটো ওপরের দিকে গুটিয়ে এসে পড়ে আছে। দলে দলে আরও শকুন নামছে তারই পাশে, কিন্তু শকুনের মাংস খায় না। মরা শকুনটার পাশে পড়ে রয়েছে অর্ধস্ফুট একটা মানুষের শিশু। তারই লোভে আসছে শকুনের দল, চিৎকার করতে করতে উন্মত্তের মতো। আশপাশের বাড়ি থেকে মানুষ ডেকে নিয়ে আসছে মৃত শিশুটি। ই কাজটু ক্যা করলো রে? মেয়ে পুরুষের ভিড় জমে গেল আস্তে আস্তে। শুধু কাদু শেখের বিধবা বোনকে দেখা যায় না। সে অসুস্থ, দিনের চড়া আলোয় তাকে ফ্যাকাশে দেখাচ্ছে। সমাপ্ত। এ হলো শকুন গল্পটা। অসাধারণ সুন্দর একটি বিকৃত সমাজের গল্প এটি। আবার সেখানে আশার আলোও দেখা দিয়েছে। এইরকম একটা গল্প, সুন্দর গল্প শোনো, আশা করি ভালো লাগবে। কমেন্ট করে অবশ্যই জানিও। ধন্যবাদ।